আসসালামাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের স্বাগত জানাই আমাদের স্কুলে। আজকে আমি তোমাদের সামনে পঞ্চম শ্রেণীর গণিতের ষষ্ঠ অধ্যায় নিয়ে একটু আলোচনা করতে চাই। আমি ইতিপূর্বে তোমাদের একটি পোস্ট করেছিলাম যে আমাদের স্কুল এই ইউটিউব চ্যানেল বা আমাদের স্কুল ফেসবুক পেজে তোমাদের আমি ম্যাথের অনলাইন যে ক্লাসগুলো আপলোড করব, সেই ক্ষেত্রে পঞ্চম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত আমি সময় সুযোগ পেলে তোমাদের সামনে পঞ্চম শ্রেণী থেকে শুরু করে প্রতিটি শ্রেণীর বেসিক কিছু ম্যাথ তোমাদের সামনে একটু তুলে ধরার চেষ্টা করব। আজকে সেই কথা রাখার কারণেই পঞ্চম শ্রেণীর একটি ইম্পর্টেন্ট অধ্যায় ভগ্নাংশ, এই ভগ্নাংশ নিয়ে একটু আলোচনা করব। যে অধ্যায়টি তোমরা ষষ্ঠ শ্রেণীতে যেও পাবে, তোমরা ষষ্ঠ শ্রেণীতে যে এই অধ্যায়টি পাটিগণিত আকারে ওখানে তোমরা পেয়ে থাকবে, যে ভগ্নাংশের ক্লাসিফিকেশন, ভগ্নাংশের যোগ, ভগ্নাংশের বিয়োগ বা ভগ্নাংশের গুণ বা ভাগ, এগুলো কিন্তু ইন ডিটেলসে তোমরা পাবে। আজকে আমি চেষ্টা করব যে ষষ্ঠ অধ্যায়ে 6-এর ক যে অনুশীলনী আছে, এই 6-এর ক অনুশীলনী আমাদের ভগ্নাংশের যে আলোচনা বা ভগ্নাংশের প্রকারভেদ, এটা আমি একটু আলোচনা করব। তোমাদের যদি বলতে চাই, পঞ্চম শ্রেণীর যে সকল শিক্ষার্থীরা তোমরা আসো বা পঞ্চম শ্রেণীর যে সকল সম্মানিত অভিভাবক, পঞ্চম শ্রেণীর যে সকল সম্মানিত অভিভাবক বৃন্দ আছেন, তাদের কাছে অনুরোধ করব যে পিএসসি পরীক্ষার জন্য আমরা আমাদের শিক্ষার্থীদের অনেক ম্যাথ করিয়ে থাকি, বাট আমরা এই প্যান্ডেমিক সিচুয়েশনে অনেক শিক্ষার্থীরা ঘরে বসে তারা তাদের পড়াশোনাটা আসলে একটু অনীহা প্রকাশ করছে যে এই পড়াশোনা করে কী হবে। তবে আমি অনুরোধ করব অ্যাজ এ ম্যাথের টিচার হিসেবে, আমাদের স্কুলে আমি তোমাদের সবসময় ম্যাথের ক্লাসগুলো নিয়ে থাকি। আজকের এই ক্লাসের মাধ্যমে তোমরা বুঝতে পারবে অ্যাকচুয়ালি পঞ্চম শ্রেণীর ম্যাথ এতটা আমরা সহজ মনে করলেও কিন্তু সহজ না, কারণ আমরা ভগ্নাংশের ক্লাসিফিকেশন একদম যদি বলতে চাই, যে কোনো পাবলিক পরীক্ষা, যে কোনো নিয়োগ পরীক্ষা, যে কোনো কম্পিটিশন আমরা পরীক্ষায় অংশগ্রহণ করি না কেন, সেখানে কিন্তু আমাদের ভগ্নাংশের কিছু বিষয় চলে আসে। যেমন আমি যদি তোমাদের বলতে চাই যে এখানে 4 বা এখানে 3 দিলাম, 4/3, এখানে আরেকটি দিলাম, দেখো 4/, এখানে 5, আরেকটি ভগ্নাংশ আমি দিলাম 4/7। এই যে তিনটি ভগ্নাংশ, এই তিনটি ভগ্নাংশ থেকে আমরা খুব সহজে ভগ্নাংশের নামকরণ করতে পারবো, বা এই তিনটি ভগ্নাংশ দেখে আমরা কিন্তু বলতে পারবো যে তিনটি ভগ্নাংশের মধ্যে কোন ভগ্নাংশটি সবচেয়ে বড় বা কোন ভগ্নাংশটি সবচেয়ে ছোট। তোমাদের বলবো যে আমি চেষ্টা করব যে আমাদের স্কুল এই ফেসবুক পেজের মাধ্যমে পঞ্চম শ্রেণী থেকে শুরু করে পরবর্তী প্রত্যেকটা শ্রেণীতেই বেসিক কিছু বিষয় যেগুলো আমাদের জানার প্রয়োজন আছে, অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা বলো বা ইন্টারের শিক্ষার্থীরা বলো, তোমাদের এই ম্যাথের ব্যাপারগুলো কিন্তু খুব সুন্দরভাবে জানার প্রয়োজন আছে। আমি যদি তোমাদের সামনে এই বইটি একটু দেখাতে চাই, যে পঞ্চম শ্রেণীর প্রাথমিক গণিত, এই প্রাথমিক গণিতে একদম চতুর্থ শ্রেণীর অনেকগুলো অনুশীলনী আছে, প্রায় বলবো 50% অনুশীলনী বা 50% যে আমাদের অধ্যায়সমূহ আছে, এটি কিন্তু পঞ্চম শ্রেণীতে ছিল। আমি যে বিষয়টি এখানে তোমাদের সামনে একটু লিখে রেখেছি, দেখো আমি অধ্যায় এখানে 6 অধ্যায়ে আমরা 2টি অনুশীলনী পাবো, 6-এর ক অনুশীলনী, আরেকটি পাবো 6-এর খ অনুশীলনীতে। তো 6-এর ক অনুশীলনী তোমরা যদি দেখো এই বইটি, এই বই দেখবে যে পেজ 38 থেকে শুরু করে 44 পর্যন্ত যে পেজ আছে, এই পেজে আমি যদি এই মুহূর্তে তোমাদের সামনে একটি কুইজ আকারে যদি একটি প্রশ্ন করতে চাই, যে 38 পেজ থেকে আমাদের 44 পেজ পর্যন্ত টোটাল কয়টি গাণিতিক প্রবলেম আছে, বা এইখানে আমাদের বেসিক কিছু বিষয় আছে, প্রকৃত ভগ্নাংশ কাকে বলে, অপ্রকৃত ভগ্নাংশ কাকে বলে, বা মিশ্র ভগ্নাংশ কাকে বলে, বা আমরা ভগ্নাংশে যখন যোগ করব তখন সমহর বিশিষ্ট ভগ্নাংশ পাবো কিনা, বা আমাদের দুইটি ভগ্নাংশ যদি পরস্পর সমান থাকে, আমাদের বাম পক্ষে হয়তো লবের মান দেওয়া আছে, আমাদের হরের মান দেওয়া নেই, এই টাইপের ম্যাথগুলো আমাদের জানতে হবে। এই কারণে আমি যদি বলতে চাই, দেখো 38 পেজে বেসিক কিছু বিষয় এখানে আছে, আমরা অনেক শিক্ষার্থীরাই আছি পঞ্চম শ্রেণী, এই ম্যাথগুলো আমরা কমপ্লিট করতে চাই না। কিন্তু তোমরা জানো পিএসসির প্রশ্ন অনুসারে
20টি যে এমসিকিউ প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্ন থাকে, এই সংক্ষিপ্ত প্রশ্ন এই টাইপের প্রশ্ন যদি তোমাদের সামনে দেওয়া থাকে, তোমরা অনেক সময় খুঁজে পাও না যে এগুলো অ্যাকচুয়ালি কোথা থেকে আসে। আমি যদি বলতে চাই 44 নম্বর পেজে আমরা দেখতে পাচ্ছি অনলি 6টি ম্যাথ আছে, 6টি গাণিতিক প্রবলেম আছে, কিন্তু প্রতিটি গাণিতিক প্রবলেমে অনেকগুলো আবার ম্যাথ এখানে দেওয়া আছে, যেমন 1-এর 1 থেকে 5 পর্যন্ত আছে, 2-এর 1 থেকে 5, এবার করে অনেক অনেক ম্যাথ কিন্তু দেওয়া আছে। তোমরা সুন্দরভাবে আমরা যদি বলতে চাই বা আমি যদি বলতে চাই প্রতিটি ম্যাথ কিন্তু তোমরা প্র্যাকটিস করবে। আজকের এই লাইভ সেশনের মাধ্যমে বলবো এই ক্লাসটি পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা যারা আসো তোমরা দেখে আমাকে উত্তর দেওয়ার চেষ্টা করবে যে 38 থেকে 44 পর্যন্ত এই কয়টি পেজে টোটাল গাণিতিক প্রবলেম কয়টি আছে। আমি গাণিতিক প্রবলেমই বলে থাকি, কারণ আমি ম্যাথ বলি না, কারণ আমাদের যে প্রবলেমগুলো দেওয়া থাকে এগুলো ম্যাথমেটিক্যাল আমাদের প্রবলেম। এই ম্যাথমেটিক্যাল প্রবলেম আমরা কিভাবে সমাধান করতে পারবো। তো লক্ষ্য করো, আমি দেখতে পাচ্ছি এখানে 3টি ভগ্নাংশ লিখেছি। এই 3টি ভগ্নাংশের কমন একটি বৈশিষ্ট্য যে 3টি ভগ্নাংশের হর কিন্তু একই। সো 2 বা ততোধিক ভগ্নাংশের হর যদি একই হয় এবং যে ভগ্নাংশটির লব সবচেয়ে বড় সেই ভগ্নাংশটি কিন্তু বড় হবে। তাহলে আমি ছোট থেকে বড় আকারে যদি সাজাতে চাই, তাহলে আমি দেখতে পেলাম 3টি ভগ্নাংশের হর কিন্তু একই। তাহলে 3টি ভগ্নাংশের লবগুলো যদি একটু কম্পেয়ার করি, সবচেয়ে বড় আমাদের সংখ্যা বা লবে তৃতীয় ভগ্নাংশে দেখো লবে 7 আছে, আমাদের দ্বিতীয় ভগ্নাংশের লবে দেখো 5 আছে, আমাদের প্রথম ভগ্নাংশের লব কিন্তু দেখো এখানে 3 আছে। তাহলে আমাদের লব থেকে সংখ্যা ফাইন্ড আউট করব যদি এটি আমাদের সমহর বিশিষ্ট থাকে, অর্থাৎ 2 বা ততোধিক ভগ্নাংশের হর যদি একই থাকে, যে ভগ্নাংশের লব বড় সেই ভগ্নাংশটি বড় হবে। কি কারণে? আমরা যদি এটাকে দশমিকে কনভার্ট করি, আমি যদি ক্যালকুলেটর ইউজ করে তোমাদের দশমিক ভগ্নাংশে কনভার্ট করার ব্যাপারটি যদি একটু আলোচনা করি, তোমরা অবশ্যই বুঝতে পারবে। আর পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা যেহেতু তোমাদের ক্যালকুলেটর ইউজ করতে দিবে না, অবশ্যই তোমরা বুঝতে পারবে যে ক্যালকুলেটর যদি ইউজ নাই করতে দেয় তাহলে আমরা এগুলো কিভাবে আনসার করব। আমরা এখানে দেখতে পাচ্ছি এটি রেজাল্ট কিন্তু আমরা পাচ্ছি 0.75 পাচ্ছি। এখানে আমরা কত পাচ্ছি দেখো, এটি কিন্তু একটি অপ্রকৃত ভগ্নাংশ, অর্থাৎ লব বড় হর ছোট। তাহলে আমরা 5কে যদি 4 দ্বারা ভাগ করি দেখতে পাচ্ছি 1.25। আমরা এখানেও দেখতে পাচ্ছি যে লব বড়, 7কে যদি আমরা 4 দ্বারা ভাগ করি সেই ক্ষেত্রে আমরা পাবো দেখো 1.75 এখানে পাচ্ছি। তো আমরা এটি দেখো সামান্য ভগ্নাংশ পাচ্ছি, এটি কিন্তু দেখো সামান্য ভগ্নাংশ। আমরা যদি বলি এটা দেখো সামান্য ভগ্নাংশ, আমরা ভগ্নাংশের ক্লাসিফিকেশনে 2 ধরনের ভগ্নাংশ পেতে পারি। আর এটা কিন্তু দেখো দশমিক ভগ্নাংশ, এখানে দেখতে পাচ্ছি দেখো দশমিক ভগ্নাংশ। তো আমরা সামান্য ভগ্নাংশে বা সাধারণ ভগ্নাংশ যেটি বলি না কেন, সামান্য ভগ্নাংশের ক্লাসিফিকেশনে আমরা কিন্তু 2টি পাই, একটি হচ্ছে প্রকৃত ভগ্নাংশ, আরেকটি হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। আর অপ্রকৃত ভগ্নাংশ থেকে কিন্তু আমরা মিশ্র ভগ্নাংশ পাই। যেমন আমরা 4 ভাগের যে 5 পাচ্ছি, এটিকে যদি আমরা মিশ্র ভগ্নাংশ বানাতে চাই তাহলে 1 সমস্ত আমরা 1/4 পাবো, 4 ভাগের 1 পাবো। কারণ এখানে এটাকে যদি আমি একটু ভেঙে তোমাদের দেখাই, 1 যোগ দেখো 4 ভাগের 1, এটা লসাগু করলে দেখো আমরা 4 পাবো। তাহলে এখানে কত হবে, 4 একে দেখো 4 যোগ 1 সমান আমরা পাচ্ছি দেখো 5, বা এখানে আমরা হরে 4 পাচ্ছি। এখানে আমরা যে সংখ্যাটি পাবো দেখো 1 একটি পূর্ণ সংখ্যা, আমরা যেটি পাচ্ছি দেখো এখানে 1কে আমরা পূর্ণ সংখ্যা বলবো, একটি খণ্ডাংশ সংখ্যা নয়, এটি দেখো একটি পূর্ণ সংখ্যা। আর এটা কিন্তু দেখো আমরা প্রকৃত ভগ্নাংশ পাচ্ছি, অর্থাৎ যে ভগ্নাংশের লব ছোট হর বড় সেই ভগ্নাংশকে কিন্তু আমরা প্রকৃত ভগ্নাংশ বলছি। তাহলে মিশ্র ভগ্নাংশ এখান থেকে আমরা একটি সংজ্ঞা পেতে পারি। মিশ্র ভগ্নাংশ কাকে বলে? অর্থাৎ আমরা পূর্ণ সংখ্যা ও প্রকৃত ভগ্নাংশ মিলে যে ভগ্নাংশ তৈরি হয় তাকেই আমরা কিন্তু মিশ্র ভগ্নাংশ বলবো। অর্থাৎ পূর্ণ সংখ্যা ও প্রকৃত ভগ্নাংশের সমন্বয়ে গঠিত ভগ্নাংশকে আমরা মিশ্র ভগ্নাংশ বলবো। তাহলে মিশ্র ভগ্নাংশ আমরা যেটি পেলাম 5 সমস্ত 4 সমান আমরা পাচ্ছি দেখো 5 ভাগের 4, এটাকে আমরা লিখতে পারছি দেখো, এটাকে আমরা এভাবে দেখাতে পারি বা এটাকে আমরা এভাবেও দেখাতে পারি। অর্থাৎ 5 ভাগের 4, অর্থাৎ আমরা এটি 4 ভাগের 5 বলি, এখান থেকে দেখো আমরা এই মানটি পাবো, আবার এখান থেকে কিন্তু এই মানটি পাবো। তো এই কথাগুলো কেন আমি বলছি,
আমাদের অনেক ছোট বা স্নেহের ছোট শিক্ষার্থীরা তোমরা এই মুহূর্তে যারা ক্লাস দেখছো, চতুর্থ শ্রেণী থেকে পড়াশোনা করে পঞ্চম শ্রেণীতে উঠে তোমরা বইটি নিয়ে ম্যাথ করছো, তোমাদের অনুরোধ করব যে তোমরা প্রতিটি অধ্যায়ের একদম শুরু থেকে শেষ পর্যন্ত ওই অনুশীলনীতে অর্থাৎ 6-এর ক অনুশীলনীতে যেমন আমি বলেছি 38 পেজ থেকে 44 নম্বর পেজ পর্যন্ত তোমরা প্রতিটি ম্যাথ কিন্তু কমপ্লিট করবে। সেটি লেখার ম্যাথ থাকতে পারে, ছোট ছোট যোগ থাকতে পারে, আমাদের কিছু উদাহরণ থাকতে পারে, কিছু অনুশীলনের ম্যাথ থাকতে পারে। তোমরা সুন্দরভাবে প্রতিটি ম্যাথ তোমাদের খাতায় কিন্তু কমপ্লিট করবে। তাতে দেখবে তোমাদের সম্মানিত যে সকল শিক্ষক মণ্ডলী আছেন ওনারা তো তোমাদের হেল্প করবে। তাছাড়া পঞ্চম শ্রেণী পর্যন্ত আমাদের অনেক শুভাকাঙ্ক্ষী আমাদের অভিভাবক রয়েছেন, ওনারা তোমাদের সুন্দরভাবে ম্যাথগুলো কমপ্লিট করে দিতে পারেন। তাছাড়া তোমাদের বয়োজ্যেষ্ঠ বা বড় ভাই বা বড় বোন বা বড় আপু আছে, ওনারাও কিন্তু সুন্দরভাবে তোমাদের এই ম্যাথগুলো কমপ্লিট করে দিতে পারবেন। আমি 38 নম্বর পেজে যে কয়টি গাণিতিক প্রবলেম আছে তোমরা যদি বইটি সামনে দেখো, এখানে অনেকগুলো গাণিতিক প্রবলেম দেওয়া আছে, যে প্রবলেমগুলো চতুর্থ শ্রেণীতে কিন্তু ইন ডিটেলসে করা ছিল, কিন্তু পঞ্চম শ্রেণীতে জাস্ট সামারিমূলক কিন্তু এখানে দেওয়া আছে। কারণ এখানে আমি আমার সুবিধা মতো 3টি ভগ্নাংশ নিয়েছি। 3টি ভগ্নাংশ নিয়ে কিন্তু দেখো এই ভগ্নাংশের লব আমরা ছোট পাচ্ছি আর হর বড় পাচ্ছি, এটিকে আমরা বলছি প্রকৃত ভগ্নাংশ, একটু খেয়াল করো। আর এই ভগ্নাংশের লব বড় আর হর ছোট, এটাকে আমরা বলছি দেখো অপ্রকৃত ভগ্নাংশ। একটু ভালো করে একটু দেখে নাও, এটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি অপ্রকৃত ভগ্নাংশ। একটু লক্ষ্য করো, এটা আমরা অপ্রকৃত ভগ্নাংশ পাচ্ছি। বাট এখান থেকে আমরা এই অপ্রকৃত ভগ্নাংশ থেকে আমরা মিশ্র ভগ্নাংশ পেয়ে যেতে পারি। যে এটাকে আমরা কি লিখতে পারবো, দেখো এটাকে লিখতে পারবো এক সমস্ত, দেখো এক সমস্ত 3/4 আমরা বলতে পারবো। 3 দেখো চতুর্থাংশ আমরা বলতে পারবো। এটার ভাষাগত যদি বলতে পারি যে এক সমস্ত 3/4, বা আমরা এটি বলি এক, যেটা এটাকে যদি আমি ভেঙে দেখাতে চাই, দেখো এটাকে মিশ্র ভগ্নাংশ থেকে যদি আমি অপ্রকৃত ভগ্নাংশে আনতে চাই তাহলে এটাকে আমরা কি লিখি, দেখো এখানে লিখি আমরা পূর্ণ সংখ্যা গুণ দেখো হর যোগ আমরা এখানে লব লিখি, বা এটা আমরা হরে তো 4 লিখলাম, এখানে আমরা লিখি দেখো পূর্ণ সংখ্যা। একটু লক্ষ্য করো, পূর্ণ সংখ্যা ধারণাটা আরেকটু তোমাদের সামনে আমি ক্লিয়ার করার চেষ্টা করব। দেখো এটা একটা ইম্পর্ট্যান্ট, আমরা সূত্র ক্লাস 5 না ক্লাস 6এও আমরা এগুলো পাবো। দেখো একটি গাণিতিক প্রবলেমকে আমরা কিভাবে অনেকগুলো রূপে আমরা প্রকাশ করতে পারি। যে একটি পূর্ণ সংখ্যা অর্থাৎ পূর্ণ রূপ, এখানে 5 একটি পূর্ণ সংখ্যা হতে পারে, আমরা পরিপূর্ণ একটি সংখ্যা পাবো, তার সাথে আমরা যখন প্রকৃত ভগ্নাংশ সংযুক্ত করব তখনই কিন্তু এটি মিশ্র ভগ্নাংশ হয়ে যাচ্ছে। আবার মিশ্র ভগ্নাংশকে আমরা কনভার্ট করে কিন্তু পাচ্ছে দেখো অপ্রকৃত ভগ্নাংশ। তাহলে আমাদের একাধিক যদি ভগ্নাংশ এভাবে পাওয়া যায়, প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ বা মিশ্র ভগ্নাংশ, সেই ক্ষেত্রে আমাদের লব এবং হরের উপর ডিপেন্ড করেই কিন্তু আমরা এই ভগ্নাংশগুলোর নামকরণ করতে পারবো। আমি একটু দেখে নিই এই মুহূর্তে তোমরা যে সকল শিক্ষার্থীরা এই ক্লাসটিতে সংযুক্ত আছো, তোমাদের জন্য বলবো যে অনেক শিক্ষার্থীরা তোমরা এই ক্লাসে আসো অনেক বড় ক্লাসের, অর্থাৎ যদি বলি নবম দশম শিক্ষার্থীরা তোমরা যারা এই ক্লাসটি করছো তাদেরকে বলবো যে তোমরা তোমাদের ছোট ভাই বোনদের জন্য এই ক্লাসটি দেখতে পারো, যাতে ওরা সুন্দরভাবে এই ক্লাসটি করতে পারে বা ওরা ভালোভাবে এই ক্লাসটি বুঝতে পারে। আমি দেখতে পাচ্ছি অনেক শিক্ষার্থীরা এখানে আসো, তোমরা অনেকে বলেছো যে তোমরা এসএসসির অনেক ক্যান্ডিডেট এখানে আসো, পঞ্চম শ্রেণীর কোনো শিক্ষার্থী এখানে আসো কিনা। আর আমি একটু বোর্ডটা ক্লিয়ার করে নিই যে তোমরা যারা এই ক্লাসটি দেখছো শুধুমাত্র এসএসসির জন্যই তোমরা সবসময় ক্লাস করে থাকো, বাট এই বেসিক বিষয়গুলো কিন্তু তোমাদের একটু জানার প্রয়োজন আছে, যার কারণেই আমি তোমাদের সামনে এই ক্লাসগুলো আপলোড করার চেষ্টা করছি। এখন আসো দেখো আমরা এখানে এই 3টি ভগ্নাংশের মধ্যে কোন ভগ্নাংশটি বড় কোন ভগ্নাংশটি ছোট এটি একটু আলোচনা করার জন্য প্রথমে আলোচনা করেছিলাম। যে দেখে বুঝতে পারছি দশমিক ভগ্নাংশের ক্ষেত্রে দেখো 0.75 থেকে 1.25 বড়, 1.25 থেকে আমরা দেখতে পাচ্ছি 1.75 আমাদের বড়। এটি হয়তো ক্যালকুলেটরের মাধ্যমে আমি তোমাদের সামনে সলভ করে দিচ্ছি, বাট ক্যালকুলেটর ছাড়া
তোমরা পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা কিভাবে বুঝবে, বা যে কোনো পরীক্ষাতে বিসিএস পরীক্ষা বলো না কেন, যে কোনো নিয়োগ পরীক্ষা তোমাদের এই ধরনের প্রশ্ন যদি আসে, তোমরা তো ক্যালকুলেটর ইউজ করতে পারবে না, তখন তোমরা কীভাবে করবে? তখন তোমাদের প্রয়োজনে কাজ হবে যে এখানে হর যদি একই থাকে তাহলে যে ভগ্নাংশের লব বড় সেই ভগ্নাংশটি বড় হবে। এখান থেকে আমরা কি লিখতে পারবো? দেখো, আমরা এই প্রত্যেকটা লবের নিচে আমি যে হর ছিল হর এখন লিখে এখানে আমি অসমতা যে চিহ্নটি আছে বা এখানে আমাদের যে সম্পর্ক চিহ্ন, এখানে সম্পর্ক চিহ্নগুলো আমি বসিয়ে দিব। তাহলে এই তিনটি ভগ্নাংশের মধ্যে সবচেয়ে বড় ভগ্নাংশটি যদি বলতে চাই আমাদের 4/7। এখন এই তিনটি ভগ্নাংশকে যদি আমি বিপরীতকরণ করি, অর্থাৎ আমার এই তিনটি ভগ্নাংশের বিপরীত ভগ্নাংশ কত হতে পারে? দেখো, আমরা যদি বলি 4/3 এর বিপরীত ভগ্নাংশ একটু দেখে নাও কত হতে পারে বলো তো? লব হর হয়ে যাবে আর হর লব হয়ে যাবে। এরপরে আমরা যদি বলি যে 5/4 একটু দেখে নাও, এটির বিপরীত ভগ্নাংশ আমাদের লব হর হবে আর হর লব হয়ে যাবে। আমরা 7/4 যেটি পাবো, দেখো এটার বিপরীত ভগ্নাংশ কত হতে পারে? আমরা 7/4 পাচ্ছি। তাহলে আমরা এখানে যে তিনটি ভগ্নাংশ পেলাম, এই তিনটি ভগ্নাংশের মধ্যে কোন ভগ্নাংশটি বড় এটা আমরা কিভাবে ফাইন্ড আউট করব? এটা কিন্তু আরেকটি বিষয়। যদি 2 বা ততোধিক ভগ্নাংশ তোমরা দেখতে পাও, এই ভগ্নাংশগুলো যদি লব একই হয়, লবের মান যদি একই হয়, যে ভগ্নাংশের হর ছোট সেই ভগ্নাংশটি কিন্তু সবচেয়ে বড় হবে। তোমরা একটু লক্ষ্য করো, এই তিনটি ভগ্নাংশের মধ্যে তোমরা যদি খুব ভালো করে একটু বিবেচনা করো, এই তিনটি ভগ্নাংশের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে লব কিন্তু একই এবং এখানে হর কিভাবে আছে একটু দেখে নিই। আমরা এখানে 4/3, আমরা 4 এখানে 5 পাচ্ছি, এখানে দেখো 4/7। তাহলে তিনটি ভগ্নাংশের লব যদি একই হয়, যে ভগ্নাংশের হর ছোট সেই ভগ্নাংশটি দেখো বড় হবে। এই কারণে আমরা 4কে যখন 3 দ্বারা আমরা ভাগ করব, সেই ক্ষেত্রে আমরা কিভাবে দেখতে পাবো একটু দেখে নাও। আমরা 4কে 4/3 যদি করি, আমরা পাচ্ছি দেখো 1.333, বা যারা এসএসসি পরীক্ষার্থীরা আসো তারা অবশ্যই বুঝতে পারবে পৌনঃপুনিক চিহ্ন, বা এখানে আমি এসএসসি পরীক্ষার্থীরা না থাকলে আমি প্রায় দিব। এরপরে এটা আমরা কীভাবে পাবো? দেখো, 4কে যদি আমরা 5 দ্বারা ভাগ করি, আমরা এখানে পাচ্ছি দেখো 0.8 পাচ্ছি। আমরা 4কে যদি 7 দ্বারা ভাগ করি, 4কে 7 দ্বারা ভাগ করলে আমরা কত পেতে পারি? 4/7 আমরা পাচ্ছি দেখো 0. আমরা পেয়ে যাচ্ছে দেখো 5, 7, 1। আমি এখানে প্রায় লিখলাম। তো আমি তিনটি ভগ্নাংশ দিয়ে আমি বললাম যে আমাদের 2 বা ততোধিক ভগ্নাংশের আমাদের হর যদি একই হয়, যে ভগ্নাংশের লব বড় সে ভগ্নাংশটি সবচেয়ে বড় হবে। আবার বললাম 2 বা ততোধিক ভগ্নাংশের যদি লব একই হয়, যে ভগ্নাংশের হর ছোট সেই ভগ্নাংশটি সবচেয়ে বড় হবে। দেখো 4/3কে আমরা ভাগ করে দেখলাম 1.33, 4/5কে আমরা ভাগ করে দেখলাম যে 0.8। আবার দেখো 4কে 7 দ্বারা ভাগ করে দশমিক কত হলো বলো তো? 5 হলো। তাহলে এই তিনটি ভগ্নাংশের মধ্যে আমি দেখতে পাচ্ছি যে সবচেয়ে ছোট ভগ্নাংশ যেটা হবে সেটা একটু যদি লক্ষ্য আমরা করি, সেটি পাবো দেখো 7। এখানে আমাদের 5/4 থেকে বড় হবে অবশ্যই এটি হবে যে আমাদের 5/4 হবে। এটা থেকে বড় হবে কত বলো তো? 4/3 হবে। বা আমরা এটি যদি দশমিকে দেখাই, তো দশমিকে দেখালে দেখো 0.571 থেকে বড় হবে দশমিক দেখো 8। আবার এটা থেকে বড় হবে দেখো 1.3, চলবে এভাবে। তাহলে আমরা প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ, মিশ্র ভগ্নাংশর ব্যাপারগুলো আমরা অনেক ছোট থেকে শিখে এসেছি। আজকে তোমাদের একটু আলোচনা করার চেষ্টা করলাম যে আমরা ভগ্নাংশকে 2টি প্রকারে ভাগ করতে পারি, একটি সাধারণ ভগ্নাংশ আর একটি দশমিক ভগ্নাংশ। সাধারণ ভগ্নাংশকে 3 ভাগে আমরা ভাগ করতে পারি, একটি প্রকৃত ভগ্নাংশ, একটি অপ্রকৃত ভগ্নাংশ আর একটি মিশ্র ভগ্নাংশ। আর দশমিক ভগ্নাংশের কথা যদি বলতে চাই, তোমাদের সপ্তম অধ্যায় অর্থাৎ 7-এর ক এবং খ, ওখানে কিন্তু ইন ডিটেলস আলোচনা নেই, তথাপিও তোমরা শুনে নাও। বা নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা যদি এই মুহূর্তে এই ক্লাসটিতে থাকো, আমরা জানি দশমিক ভগ্নাংশ 2 প্রকার, একটি সসীম দশমিক, একটি অসীম দশমিক। তোমরা আবার বলতে পারো যে স্যার
একটি আবৃত দশমিক, একটি অনাবৃত দশমিক, একটি পৌনঃপুনিক দশমিক, একটি অপৌনঃপুনিক দশমিক, অনেক কিছু ব্যাপার আছে। তোমরা আস্তে আস্তে নবম শ্রেণীতে থেকে শুরু করে তোমরা এসএসসি পর্যন্ত প্রথম অধ্যায়ে বাস্তব সংখ্যার অনেক ক্লাসিফিকেশন তোমরা জেনেছো বা আমি অনেকগুলো ভিডিও দিয়েছি, সেখানে দেখলে তোমরা বুঝতে পারবে। এরপরে আমি যে মিশ্র ভগ্নাংশ কিভাবে আসে বা অপ্রকৃত ভগ্নাংশ থেকে আমরা মিশ্র ভগ্নাংশের নামকরণ কীভাবে করব বা এখানে একটি পূর্ণ সংখ্যা কীভাবে পাবো সেটিও আলোচনা করার চেষ্টা করেছি। বা 3টি ভগ্নাংশ ছিল, 3টি ভগ্নাংশের হর আমি একই রেখেছিলাম, আমি লব ভিন্ন ভিন্ন রেখে আমি বলেছি যে কোন ভগ্নাংশ সবচেয়ে বড় বা কোন ভগ্নাংশটি সবচেয়ে ছোট। এরপরে ওই 3টি ভগ্নাংশকে আমি বিপরীত ভগ্নাংশে রূপান্তর করে আমি বলেছি এই ক্ষেত্রে আমাদের কোন ভগ্নাংশটি বড় বা কোন ভগ্নাংশটি ছোট। সেই ক্ষেত্রে বলেছি 2 বা ততোধিক ভগ্নাংশ যদি হর লব একই হয়, যে ভগ্নাংশটির হর ছোট সেই ভগ্নাংশটি বড় হবে। সেটা দেখো আমরা ক্যালকুলেশন করেও কিন্তু সুন্দরভাবে বলতে পারি। বা যে সকল পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা আছো, পিইসি ক্যান্ডিডেট, তারা কিন্তু একটু জেনে যাও, বা ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরাও এই মুহূর্তে যারা যদি ক্লাসে থাকো তাদের জন্য এই ক্লাসটি খুব ইম্পর্ট্যান্ট। আমি এর পরবর্তীতে তোমাদের ষষ্ঠ সপ্তম অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য আমি বেসিক কিছু বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব, যাতে আমাদের স্কুলে পাবলিক গ্রুপে বা আমাদের স্কুল ফেসবুক পেজে তারা সবসময় ক্লাসগুলো দেখে থাকো আমার ক্লাস, বা আমাদের স্কুল ইউটিউব চ্যানেলে আমি এই ক্লাসগুলো আবার আপলোড করব। তোমাদের বলবো বেসিক যে বিষয়, এই বিষয়গুলো আমাদের জানার প্রয়োজন আছে। শুধুমাত্র আমরা এসএসসি বা জেএসসি বা পিএসসি বা যে কোনো ক্লাস শুধুমাত্র আমরা মার্কস পেয়ে উত্তীর্ণ হলে হবে না। যে কোনো ভাই বা যে কোনো বেসিক বিষয়ের যদি কম্পিটিশন হয় সেখানে আমাদের জানতে হবে, বুঝতে হবে। যার কারণেই আমি বিগত বছর ধরে তোমাদের এই ক্লাসগুলো, বিভিন্ন টাইপের ক্লাসগুলো আমি আপলোড করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরের কোনো লাইভ সেশনে। সে প্রত্যাশায় আল্লাহ হাফেজ।